পরমা খুবই দয়ালু এবং স্পষ্টবাদী মেয়ে ছিল। সে গরিবদের সাহায্য করতে এবং দান ধ্যান করতে খুবই পছন্দ করত। কিন্তু তার জন্ম হয় এক খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তবুও যতটা সম্ভব পরমা গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা করত। সৌভাগ্যবশত পরমার এক অত্যন্ত বড়লোক পরিবারে বিয়ে হয়। এতে করে পরমা খুবই খুশি হয় এই ভেবে যে এবার সে মন খুলে গরিব ব্যক্তিদের সাহায্য করতে পারবে। কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে শ্বশুরবাড়ির আশেপাশের গরিব অসহায় মানুষদের না খেয়ে থাকতে দেখে পরমার মন কেঁদে ওঠে। তাদেরকে সাহায্য করার জন্য পরমার মন একেবারে আকুল হয়ে ওঠে। মা, বাইরে যা বৃষ্টি নামলো, শুনলাম নিচের বস্তির ঘরগুলোতে নাকি কোমর সমান জল উঠে গেছে। তা তো বুঝতে পারলাম, কিন্তু বস্তির জল কি আমার ড্রয়িং রুমে ঢুকছে যে তুমি মুখখানা অমন হাড়িপানা করে আছো? উফ, জল ড্রয়িং রুমে ঢুকবে কেন? বলছিলাম যে ওদের ঘরে তো উনুন জ্বলছে না। বাচ্চাগুলো কাল রাত থেকে না খেয়ে আছে। আমাদের গোদামে তো শয়ে শয়ে বস্তা চাল ডাল পচে পচে পোকা ধরছে। থামো তো বৌমা, তোমার বিয়ের বয়স তো 6 মাস হলো, তবুও তোমার ওই বাপের বাড়ির দান ধ্যান ব্যাধিটা আর গেল না? রায়চৌধুরী বাড়ির এক একটা চালের দানার অনেক দাম, বুঝেছো? তা চালের দানা কি সোনা দিয়ে বাঁধানো নাকি বাবা? পচে গেলে তো নর্দমাতেই ফেলবেন। মুখে মুখে তর্ক করছো পরমা। শোনো, কিছুদিন আগেই তো তুমি কাদের যেন বড় বড় ত্রিপল কিনে দিলে। আমি কিন্তু কিছু বলিনি, আজ আবার চাল ডালের দালালি শুরু করেছো। পরমা প্লিজ প্লিজ, আজ রাতে কোনো রকম মহাভারত শুরু করো না। সারাদিন অফিসের কাজের পর আমি একটু শান্তি চাই। উফ, তুমি শান্তি চাও? আর ওই যে বস্তির পল্টুর মা 3 বছরের বাচ্চাটিকে নিয়ে প্লাস্টিক মুড়ি দিয়ে বসে আছে, সে কি চাই জানো? সে একটু ফ্যান চায় আকাশ, একটু ফ্যান। বৌমা, রায়চৌধুরী পরিবার চ্যারিটি করে, তবে সেটা প্রেস ডেকে, ফটোগ্রাফার ডেকে, খবরের কাগজের প্রথম পাতায় ছবি তুলে। এইভাবে মাঝরাতে লুকিয়ে বস্তির ভিখিরিদের চাল বাটা আমাদের স্ট্যাটাস নয়, বুঝেছো? চ্যাপ্টার ক্লোজড। শ্বশুরবাড়ির লোকেদের মুখে এরকম কথা শুনে পরমা মনে মনে খুবই রেগে যায়। তাই সে এবার অন্য সিদ্ধান্ত নেয়। বুঝলাম, স্ট্যাটাস ফটোগ্রাফার। ঠিক আছে শ্বশুর মশাই, আপনারা স্ট্যাটাস নিয়ে চায়ে চুবিয়ে খান, আর আমি দেখাচ্ছি পরমা কিভাবে নিজের স্টাইলে আসল চ্যারিটি করে। সেদিন রাত 2টো নাগাদ চারিদিক যখন নিঝুম হয়ে যায়, পরমা হালকা মোমবাতির আলোয় রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। সে যখন একটা বড় বস্তা নিয়ে চালের ড্রামের দিকে এগোতে যায়, তখনই বাড়ির কাজের লোক রহিমন সেখানে চলে আসে। ছোট বৌদিমণি, আপনি মাঝরাতে মুখে কালো কাপড় বেঁধে চালের বস্তায় হাত দিচ্ছেন কেন বৌমা? আপনি কি রায়চৌধুরী বাড়িতে চুরি করতে এসেছেন? একদম চুপ, চুরি বলবো না, একে বলে সম্পদের সুষম বন্টন। বাইরের বস্তিতে মানুষ না খেয়ে মারমার কাটকাট করছে, আর এই বাড়ির লোকেরা বস্তা বস্তা চাল আগলে ঘুমাচ্ছে। কিন্তু বড়মা যদি জানতে পারে, আমার চাকরিটাই আর থাকবে না, আমায় ভিটামাটি ছাড়া করবে। এই শুনে পরমা তার শাড়ির আঁচল থেকে একটা সোনার চেন বার করে রহিমনের হাতে ধরিয়ে দেয়। এই নে, এটা আমার বাপের বাড়ি সোনা, তোর স্ত্রীর গহনা হবে। এবার বল, তুই আমার দলে নাকি শাশুড়ির দলে? বৌমা, আজ থেকে রহিমন আপনার কেনা গোলাম। আপনি শুধু হুকুম করুন কোন বস্তাটা কোথায় পাঠাতে হবে। ব্যাস, এই তো আমার বীর পুরুষ। ওই কোণের 5 কেজি মুসুর ডাল, 3 টিন সর্ষের তেল আর চালের বস্তাটা পেছনের পাঁচিলের ওপারে গলিয়ে দে। ওখানে গণেশ দাঁড়িয়ে আছে। বৌমা, কিন্তু কাল সকালে বড়মা যখন রান্নাঘরে এসে দেখবে ড্রাম ফাঁকা, তখন কি বলবেন? বলবো মাঝরাতে ইঁদুরের মেলা বসেছিল। বিশাল বিশাল সাইজের ইঁদুর এসে চাল ডাল সব পেটে পড়ে নিয়ে চলে গেছে। চল এবার তাড়াতাড়ি কর। এভাবেই পরমা বাড়ির কাজের লোককে পটিয়ে শ্বশুরবাড়ির রান্নাঘর থেকে রেশন চুরি করে গরিবদের বিলি করে দেয়। পরের দিন সকালে আকাশ যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে, তখন পরমা প্লেটে গরম গরম লুচি এবং আলুর দম নিয়ে ঘরে যায়। ওগো শোনো না, আজকে সকালে তোমার প্রিয় গরম গরম লুচি বানিয়েছি, একটু খেয়ে নাও না। এই শুনে আকাশ লুচি খেতে বসে পড়ে, কিন্তু সেই সুযোগে পরমা আলতো করে আকাশের চামড়ার মোটা মানি ব্যাগটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে নিজের শাড়ির আঁচলের মধ্যে গুজে নেয়। লুচিটা সত্যি দারুণ হয়েছে পরমা। তা বলছিলাম, আমার ওয়ালেটটা পাচ্ছ না কেন বলো তো? টেবিলেই তো রেখেছিলাম, অফিসে আবার ক্লায়েন্টকে তো পেমেন্ট দিতে হবে। ওয়ালেট? কোন ওয়ালেট? ও, ওই যে কালো চামড়ার। ওটা তো আমি একটু আগেই বারান্দা থেকে একটা কাককে মুখে করে নিয়ে যেতে দেখলাম। কি কাক? কাক আবার আমার ওয়ালেট নিয়ে যাবে কেন? ওতে আমার অফিসের 2.5 লক্ষ টাকা ক্যাশ ছিল বড়মা। ও মা, তাই নাকি? কাকটা বোধহয় ভেবেছে ওটা কোনো বড় সাইজের মাংসের টুকরো। কি আর করবে বলো, কাকেরও তো পেটে খিদে আছে। তুমি কি পাগল হয়ে গেছো? কাক 2.5 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেল, আর তুমি আমাকে লুচি খাওয়াচ্ছ?
পরমা একদিকে গরিবদের আরো কিভাবে রেশন বিলি করা যায় সেটা নিয়েই ভাবতে থাকে, আর অন্যদিকে আকাশ তার মানিব্যাগের জন্য পাগল হয়ে যায়। এখানেই পরমা থেমে থাকে না। দুপুরবেলা পরমা শাশুড়ি মা সুচরিতা দেবী যখন ঘুমিয়ে থাকে, তখন পরমা পা টিপে টিপে লকারের চাবি চুরি করে অত্যন্ত দক্ষ হাতে শাশুড়ি মায়ের ভারী সোনার নেকলেস এবং সীতাহার চুরি করে নেয়। গহনার বাক্স নিয়ে পরমা এক লাফে ঘর থেকে বেরিয়ে সোজা বাড়ির পেছনে গিয়ে দাঁড়ায়। সেখানে ছাতা মাথায় গণেশ এবং বস্তির 3টে ছেলে দাঁড়িয়ে থাকে। বৌদি, চাল ডাল তো পৌঁছে গেছে, কিন্তু তেল আর আলুর দোকানের লোকটা তো ক্যাশ না পেলে গাড়ি ছাড়বে না বলছে। এই নে এই গহনার বাক্স, এটা সোজা বাজারের রামলাল সরাফের দোকানে নিয়ে যাবি। বলবি ছোট বৌদি পাঠিয়েছে, এর বদলে তৎক্ষণাৎ 2 লক্ষ টাকা যেন লোন দেয়। ওরে বাবা রে বৌদি, এটা তো বড়মার হাড়ের বাক্স। আপনি শাশুড়ির সোনা গহনা চুরি করে রেশন বিলি করছেন, পুলিশের লোক আমাদের এনকাউন্টার করে দেবে তো। চুপ কর তো, চুরি কেন হতে যাবে? আমি লোন নিচ্ছি, বর্ষা কাটলেই বরের থেকে হাত সাফাই করে ছাড়িয়ে নেব। যা, দোকানদারকে বলবি 1 ঘন্টার মধ্যে 500 পরিবার যেন শুকনো রেশন পায়। বৌদি সত্যি বলছি, আপনি যদি আমাদের এমএলএ হতেন না, আমরা আপনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে দিতাম। আপনি মানুষ নন, অবতার। অবতারের এখন বাড়ি ফিরতে হবে, না হলে শাশুড়ি জেগে উঠলে আমার আর চাল ডাল বিলোনো হবে না, নিজেই আমি কেস খেয়ে যাব। অন্যদিকে ততক্ষণে পরমার বাড়ির ড্রয়িং রুমে অগ্নিকাণ্ড লেগে যায়। সুচরিতা দেবী চুল উস্কো খুস্কো করে লকারের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। জগদীশবাবু রাগে লাল হয়ে লালবাজার থানায় ফোন করে, আর আকাশ ঘরে অনবরত পায়চারি করতে থাকে। ওরে আমার সীতাহার রে, ওরে আমার 3 ভরির বাউটি রে, বাড়িতে ডাকাত পড়েছিল গো, সব লুট হয়ে গেল। হ্যালো, লালবাজার থানা, আমি জগদীশ চৌধুরী বলছি। আমার বাড়ি থেকে সোনা আর 2.5 লক্ষ টাকা চুরি হয়েছে, অবিলম্বে ফোর্স পাঠান। এমন সময় পরমা কাদা মাখা শাড়ি পরে মুখে একগাল হাসি নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে। ফোনটা কাটুন তো বাবা, অহেতুক পুলিশের তেল খরচ করাবেন না। পরমা, তুমি এই দুর্যোগে জল কাদা মেখে কোথায় গিয়েছিলে? আর চোরের কথা বলছো না কেন? বাড়িতে ডাকাতি হয়ে গেছে। আরে কোনো ডাকাতি নয়, তোমাদের চোর তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। মানে তুই আমার লকার খুলে সোনা চুরি করেছিস? চুরি নয় মা, জরুরিকালীন অধ্যাদেশ। বাইরে বস্তির 1000টা লোক খিদেই মরছিল, আপনাদের অতিরিক্ত সোনা আর টাকা আলমারিতে পচে মরছিল, তাই আমি সোনা বন্ধক রেখে আর আকাশের ক্যাশ টাকা দিয়ে গরিব বস্তির ঘরে ঘরে রেশন বিলি করে দিয়ে এলাম। তুমি আমাদের ছেলের টাকা আর আমার স্ত্রীর গহনা দিয়ে বস্তির ভিখিরিদের রেশন বিলি করে এলে? হ্যাঁ বাবা, খাইয়ে এলাম, কারণ আপনার বংশমর্যাদা আর অহংকার সেই বাচ্চাগুলোর পেটের ভাত হতে পারছিল না। চালের বস্তা রান্নাঘরে পৌঁছবে কিন্তু মানুষ খাবে না, এই নিয়ম পরমা মানে না। বের হয়ে যা, তুই আমার ঘরের বউ না, তুই সাক্ষাৎ কালনাগিনী। আজকে তুই এই বাড়ি থেকে বেরোবি। আকাশ, তুই ওকে এখনই তাড়িয়ে দে। তাড়িয়ে দিতে হবে না মা, আমি নিজেই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন আজ রাতে যদি নিশ্চিন্তে ঘুমান তবে জেনে রাখবেন নিচের বস্তির অনাথ বাচ্চাগুলোর পেট আজকে ভরা আছে। এই বলে পরমা নিজের ব্যাগ তুলে নিয়ে ঝমঝম বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন সকালবেলা ঝড়ের দাপট দ্বিগুণ বেড়ে যায়। পরমার শ্বশুরবাড়ির নিচতলায় হাঁটু সমান জল, বিদ্যুৎ নেই, রান্নাঘরের লোক আসেনি, আর রান্নাঘরের চাল ডাল সব পরমা আগেই সাফা করে দিয়েছিল, তাই বাড়িতে এখন খাবার বলতে কিছুই থাকে না। ড্রয়িং রুমে বসে খিদের জ্বালায় সুচরিতা দেবী এবং জগদীশবাবু চিৎকার করতে থাকে, ওগো খিদেই যে প্রাণ যায়, কাল রাত থেকে পেটে এক দানা জল পড়েনি, রহিমনটাও কোথায় গেল কি জানি। রহিমনও কাল বড়মার সাথে চলে গেছে মা, আর বাজারে কোনো দোকান খোলাই নেই, চারিদিকে কোমর সমান জল, আমি কোথাও গিয়ে খাবার আনতে পারছি না। আমার লাইফে কখনো এত অসহায় আমাকে লাগেনি, ধন সম্পদ সমস্ত পড়ে আছে, কিন্তু এক মুঠো চাল কেনার লোক নেই। এমন সময় বাইরে গাড়ির আওয়াজ এবং হইচই শোনা যায়। একটা বিশাল সুসজ্জিত সরকারি ত্রাণ গাড়ি এবং তার সাথে মিডিয়ার ক্যামেরার লেন্স বাড়ির দরজার সামনে এসে থামে। গাড়ি থেকে নামে স্থানীয় জেলা শাসক এবং সাথে রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী। তাদের সাথে হাসি মুখে পরমাও বাড়িতে ঢোকে। ডিএম স্যার জগদীশবাবুর হাত ধরে বলে, কনগ্রাচুলেশন জগদীশ বাবু, ইউ আর ট্রুলি দ্য গ্রেট ম্যান। আপনার বাড়ির ছোট বৌমা পরমা দেবী যেভাবে কাল রাতে নিজের ব্যক্তিগত সোনা বন্ধক রেখে ক্যাশ টাকা খরচ করে এই মহাবিপদে পুরো বস্তিটাকে বাঁচিয়েছেন না, তা অবিশ্বাস্য। আমরা খবর পেয়েছি আপনারা পরিবারের সবাই মিলে এই দুর্যোগে নিজেদের রেশন সম্পত্তি নিঃস্বার্থ বিলিয়ে দিয়েছেন, তাই রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের পরিবারকে এই বছরের শ্রেষ্ঠ সমাজসেবী স্বর্ণ পদক দেওয়া হচ্ছে, আর পরমা দেবীর জন্য বিশেষ সম্মান রয়েছে।
তখনই হঠাৎ করে ক্যামেরার ফ্ল্যাশ চমকাতে শুরু করে। সুচরিতা দেবী এবং জগদীশবাবু একে অপরের মুখের দিকে বাকরুদ্ধ হয়ে তাকায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় সুচরিতা দেবী ক্যামেরার সামনে কোনো রকমে মিথ্যা হাসির নাটক করে বলে, মানে হ্যাঁ অবশ্যই, পরমা তো আমারই শেখানো পথে চলেছে। আমি তোকে বলেছিলাম বৌমা আমার সব গহনা বেচে দাও, কিন্তু বস্তির লোক যেন না খেয়ে থাকে না। জগদীশবাবু মিডিয়ার সামনে ভালো মানুষ সাজার নাটক করে। হ্যাঁ, রায়চৌধুরী পরিবার চ্যারিটিতে বিশ্বাস করে। খবরের কাগজের প্রথম পাতায় আমাদের নাম আসাটা একদম যোগ্য। এমন সময় আকাশ পরমার কানে কানে ফিসফিস করে বলে, পরমা তুমি সত্যি পারো বটে, আমাদের অহংকারকেও ভাঙলে, আবার সমাজের চোখে আমাদের হিরো বানিয়ে দিলে। তখনই পরমা ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টিভাবে বলে ওঠে, যাই হোক, এখন আসল কথা হলো, এখন থেকে প্রতি বর্ষায় আমার শ্বশুরবাড়ির লোকেরা রেশন ঠিক এভাবেই বস্তিতে পৌঁছে দেবে, আর শাশুড়ি মা নিজে হাতে সেই চালের বস্তা বয়ে নিয়ে যাবেন বস্তি পর্যন্ত, তাই না মা? হ্যাঁ একদম, প্রতি বর্ষায় রেশন বিলি হবে। ওরে বাবারে, কি ডাকাত বউ বাড়িতে আনলাম রে, এ তো একেবারে সর্বশান্ত নিঃস্ব করেই ছাড়লো। এভাবেই পরমা তার চালাকি বুদ্ধির প্রয়োগ করে তার কৃপণ নিষ্ঠুর কঠোর শ্বশুরবাড়ির লোকজনকে একেবারে জব্দ করে। দেখেছো তো কুমারের বাবা, বাড়িতে দুটো বৌমা থাকতেও সকালবেলা ঠিকঠাক সময়ে ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে না। এখন যদি ওদের কিছু বলি তাহলে আবার আমার দোষ হয়ে যাবে, আর তুমিও আশেপাশের লোকেদের মতোই বলবে যে আমি বৌমাকে জ্বালাই। ও, তাহলে এতদিন পর জ্ঞানের চোখ খুলেছে, তাতে আমার কি, আমার তো এগুলো হাসি পাই। হ্যাঁ, তুমি এবার এখানে এসে পুতুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখো না। বলি কি, এই বয়সেও আমাকে বউয়ের হাতের রান্না খাওয়ার ভাগ্য হবে না? আর না হলে ওদের বলে দিতে বলো যে আমার সেবা করতে পারবে না, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দরকার নেই আমার দুই ডাক্তার বৌমার। আরে মায়া, সবকিছুই ভাগ্যের খেলা, আমি তো আর চাইলেই পরিবর্তন করতে পারবো না। তুমি সবসময় এক চোখেই দেখছিলে, তাই ঈশ্বর তোমার চোখটা সত্যি সত্যিই অন্ধ করে দিয়েছেন। আর এখন বললে হবে আমি একটা চোখে দেখতে পাচ্ছি না কেন? তুমি চুপ করো তো। ওই ছোট বউ তুলিকারি কি একাই ডাক্তারি করার শখ আছে? আমার বড় বৌমার নেই? আগে পরীক্ষাটা হোক না, তারপর দেখবে কিছুদিন পর আমার বড় বৌমাও বড় ডাক্তার হয়ে ওই তুলির গর্বকে ধূলিসাৎ করে দেবে, আর তখনই তো কাটে কপাটে পড়বে। হ্যাঁ, এটা ছিল করিমপুরের ঘটনা, অনেকদিন আগের কথা, যেখানে মায়াদেবী তার স্বামী অনাদিমুশিল এবং তার দুই ছেলে কুমার ও মনোজের সঙ্গে বাস করত। কুমারের অনেকদিন আগেই জেসিকার সঙ্গে বিয়ে হয়েছিল, আর তখনও মনোজের বিয়ে হয়নি। তাদের পরিবারটি ছোট ছিল, কিন্তু তবুও আগে থেকে তাদের বাড়িতে একটি কাজের লোক ছিল। প্রথম থেকেই কাজের লোকটি বাড়ির সমস্ত কাজকর্ম করত, কিন্তু জেসিকার তাতেও শান্তি ছিল না। আচ্ছা, মনোজের বিয়ের তো বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করছে না কেন? শুধু শুধু আমি একাই বাড়িতে খেটে যাচ্ছি, আর খামোখাই কাজের মাসিকে কুমারের মাইনে থেকেই টাকা গুনতে হচ্ছে, আর মনোজের সব টাকাগুলোই তো বেঁচে যাচ্ছে। তার থেকে ভালো মাকে বলে ওর বিয়েটা যদি দিয়ে দেওয়া যায়। জেসিকা এভাবেই সেদিন মনস্কামনা ঠিক করে নেয় এবং মায়াদেবীকে বাড়িতে ছোট বৌমা এনে তাদের টাকা বাঁচানোর যুক্তিটা দিলে সেও খুব খুশি হয়। মা, ভেবে দেখুন, মনোজের বিয়ে হলে আমাদের বছরে কত টাকা বাঁচবে, আর আপনার তো কোনো চিন্তাই থাকবে না। কাজের লোকের থেকে আমরা দুই বৌমা মিলে আপনাকে বেশি সেবা যত্ন করতে পারবো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। আমি বরং আজকেই মনোজকে বিয়ের কথা বলি, আর আমি যতদূর জানি মনোজ আমার কথা কখনোই অস্বীকার করবে না। এভাবেই সেদিন তারা সিদ্ধান্ত করে মনোজকে বিয়ের কথা জানায়। মনোজও তাদের কথায় রাজি হয়ে যায়। জেসিকা কাজের মাসিকে বলে তাকে কাজে আসতে বারণ করে দেয়। কয়েকদিনের মধ্যেই মনোজের তুলিকা নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর মাস চারেক সব ঠিকঠাকই চলছিল। জেসিকা তুলিকাকে দিয়েই বাড়ির সব কাজ করাতো, আর তার বেশ ভালোও লাগতো। কিন্তু সমস্যা তখনই শুরু হয়েছিল যখন তুলিকা ডাক্তারের চাকরি পেয়েছিল। আসলে তুলিকা মেডিকেল নিয়ে পড়াশোনা করেছিল এবং সে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিল। বিয়ের 4 মাস পর সে সরকারি হসপিটালে চাকরি পায়। প্রথম মায়াদেবীর ডাক্তার বউ লোকের মুখে শুনতে খুবই ভালো লাগতো, কিন্তু একদিন
আপনি আপনার ছোট বউ তুলিকাকে কি লোকের সেবা করার জন্য নিয়ে এসেছেন, যে প্রতিদিন সকালে তাড়াতাড়ি চলে যাচ্ছে, রাতে দেরি করে ফিরছে? আমিও তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আর আমি চাইলেই এখন মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে পারি, কিন্তু বিয়ের পর চাকরি করলে ওর ভাগের কাজগুলো কে করবে? আমি করব? হ্যাঁ বৌমা, প্রথমে ভেবেছিলাম বৌমা ডাক্তার হয়েছে, বেশ ভালোই হয়েছে, আমার শরীরের প্রতি যত্ন নেবে, আমাকে সুস্থ সবল রাখবে, কিন্তু এখন তো দেখছি এর চিন্তায় চিন্তায় আমারই প্রেশার হাই হয়ে যাচ্ছে। আপনার চিন্তায় চিন্তায় হচ্ছে, আর আমার এই বাড়িতে খেটে খেটে ভারী আমার ডাক্তার বউ হয়েছে গো। হাহ! ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে, আর তার উপরে দেখুন না, বাড়িতে থাকলেও যে একটু কাজ করবে তাও নয়, যখন তখন এ এসে ডেকে নিয়ে যাচ্ছে, ও এসে ডেকে নিয়ে যাচ্ছে। হাহ! তারা দুজনে এভাবেই কথাবার্তা বলছিল, আর ঠিক তখনই তুলিকা জেসিকাকে প্রতিদিন সকালের মতো আওয়াজ দিলে সে আরো রেগে যায়। আমার তো ওর আওয়াজ শুনেই রাগ হচ্ছে, আমি যেন ওর চাকর, সকালে উঠেই বাবুর মধু দেওয়া গ্রিন টি চাই। দাঁড়াও, আজ আমি ওর ব্যবস্থা করছি। বৌমা, তুমি এত রেগে যেও না, হঠাৎ করে এরকম ঝামেলা করলে আশেপাশের লোক কি বলবে বলো তো? তুমি বরং চাটা করেই নিয়ে যাও, আর ওকে একবার বুঝিয়ে বাড়ির কাজ করার কথা বলো, আর তারপরও যদি না শোনে তারপর না হয় দেখা যাবে। মায়াদেবীর কথা শুনে জেসিকা রাগের সঙ্গে তুলিকার জন্য চা করে নিয়ে যায়। আরে বৌদি, তুমি এসেছো? আসলে আজকে আমি আমার জন্য নয়, বরং তোমার খাওয়ার জন্যই গ্রিন টি তৈরি করতে বললাম। আসলে আমি তোমার ডায়েট চার্ট রেডি করেছি, আজ থেকেই তোমার ডায়েট শুরু। তুমি সারাদিন বাড়ির কত কাজ করো, স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে পারো না? দেখে তো মনে হচ্ছে বৌদির রাগ ঠান্ডা হয়েছে। তুলিকার কথা শুনে জেসিকার রাগ ভেঙে যায়। আসলে তুলিকা প্রতিদিন এভাবেই এটা সেটা বলেই ম্যানেজ করে যাচ্ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু মানুষকে সাময়িক বোঝালেও তার মনের রাগকে কখনোই চিরতরে ঠান্ডা করা যায় না। আর সেদিন তুলিকার সঙ্গে এমনই ঘটনা ঘটেছিল। দিদি, আজকে বাড়ির কোনো কাজ হয়নি দেখছি, রান্নাঘরে সব থালা বাসন পড়ে আছে, বাথরুমে জামা কাপড়গুলো পড়ে আছে, আর খাবারও তো কিছু নেই দেখছি। মানে তোমার কি শরীর খারাপ নাকি? না, শরীর খারাপ নয়, তবে সব কাজ একা একা করলে তো শরীর খারাপ হবেই, তাই আমি ভেবেছি এক এক করে আস্তে আস্তে কাজগুলো করব। কিন্তু দিদি, আমার যে হসপিটালে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, এখন খাবার কিছু না হলে আমি খাবো কি? তাহলে কি সারাদিন আমাকে না খেয়ে থাকতে হবে? খেতে হলে নিজে তৈরি করে খাও, পরের উপরে ভরসা করে থাকলে চলবে না, বুঝলে? আর আমি তৈরি করে তোমাকে কেন খাওয়াতে যাব? নিজে করে নিজে খাও। আর হ্যাঁ, আজ থেকে আমি কাজ ভাগ করে দিয়েছি, এতদিন আমি কাজ করেছি, এবার তুমি করবে। যে চুলোয় যাবে যাবে, কাজ করে দিয়ে যাবে। জেসিকা আগে থেকেই তুলিকার উপরে হিংসা করত, কিন্তু সেদিনের পর থেকে যেন সেটা তীব্রতর হয়ে উঠেছিল। আর এদিকে মায়াদেবীও তাকে সাপোর্ট করে যাচ্ছিল। তখন জেসিকা ঠান্ডা মাথাতেই তার শাশুড়ি মাকে বোঝানোর জন্য বলে, মা, আপনি একটু দিদিকে বোঝান না, আমি একজন ডাক্তার, লোকের জীবন বাঁচানো আমার কর্তব্য, আমার জন্য লোকে অপেক্ষা করে থাকে। আমি সংসারের কাজের জন্য দেরি করলে আমার উপরে ভরসা করে থাকা লোকজনের তো প্রাণ চলে যাবে। তাহলে এটা কেন বুঝছো না, সংসারের কাজ করাটাও একটা মেয়ের কর্তব্য? তুমি এটা থেকে কেন পিছু হাঁটছো? তারা কথাবার্তা বলছিল, ঠিক তখনই অনাদি মোসেল বাবু সেখানে চলে আসে। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম। মায়া, তোমার একটুও খারাপ লাগে না এই বাচ্চা মেয়েটাকে এভাবে বলতে? আর বড় বৌমা, বাড়ির কাজ করার যখন প্রয়োজনই, তাহলে তুমি কাজের মাসিকে বাদ দিলে কেন? ওকে তো রাখতেই পারতে। হ্যাঁ, এই বয়সে তোমারও বুদ্ধি বলিহারি। বাড়িতে দুটো বৌমা থাকতে কাজের লোক রাখবো? আমার তো শুনেই হাসি পাচ্ছে। তার থেকে পরিষ্কার বলো না যে তুমি ডাক্তার বৌমাকেই বেশি ভালোবাসো। হ্যাঁ, ওর কাজটাই ওরকম সম্মানীয়, তাই ও তো সম্মান পাবেই, তাই না? কেন দেখো না, কোটিপতি লোকেরাও ডাক্তারকে ডাক্তার বাবু বলে ডাকে। তাহলে ঠিক আছে, আজ থেকে আমার বড় বৌমাও ডাক্তারি পড়বে, আর ও ডাক্তার হয়ে দেখাবে, আর বাড়ির কাজ দুই বৌমাই সমানভাবে করবে। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না, তাই না? এভাবেই সেদিনের পর থেকে জেসিকাও কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পড়াশোনা শুরু করে। জেসিকা সব কাজই তুলিকাকে সমান ভাগে ভাগ করে দিত। বেচারি তুলিকারও কিছুই করার ছিল না। সে প্রতিদিন খুবই সকাল সকাল উঠত আর বাড়ির সব কাজ কমপ্লিট করার পরই হসপিটালে যেত।
কিন্তু আজকে সে রান্না না করায় বাড়ির সকলেই খুব চিন্তায় পড়েছিল। বাবা, এবার বলুন, আপনার আদরের বৌমা আপনার কথার কি মানটা রাখলো? আমার বেলায় হলে তো আপনি বেশ বলতেন, আর এখন আমিও ডাক্তারি পড়ছি, তাই এবার বলুন কি হবে? দেখো দিদি, আজকে আমায় প্লিজ কিছু বলো না। আমার একটা গুরুত্বপূর্ণ অপারেশন আছে, আর কালকে রাতে একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছিল। একটা পেশেন্টকে দেখতে যেতে হয়েছিল, সেজন্য আমার বাড়ি ফিরতে অনেক লেট হয়েছে। আমার রাতে ঘুম হয়নি বলে আমি সকালবেলা উঠতেও পারিনি। তা এখন করো, আর রান্না করলে তবেই আমি তোমাকে হসপিটালে যেতে দেবো, ওকে? দেখো, অনেক সহ্য করেছি, আর নয়, আজ আমি হসপিটালে যাব, আর এখনই যাব। এখানে রান্না না করলে কেউ মারা যাবে না, কিন্তু ওখানে না গেলে আমার একটা পেশেন্ট মারা যাবে। তাতে আমি কি করব? আমারও তো মা হসপিটালে ভর্তি আছে, আমাকেও তো ওখানে যাওয়া উচিত, কিন্তু আমি কি তোমার মতো বাহানা করছি? সেদিন জেসিকা ও মায়াদেবী হাজার ছোট বড় কথা শোনানোর পরও তুলিকা কারোর একটা কথাও শোনে না। সে জোর করেই হসপিটালে চলে যায়। জেসিকা রাগের সঙ্গে সমস্ত কাজকর্ম করার পর তার মাকে হসপিটালে দেখতে যায়। তার ভাইকে দেখতে পেলে সে বলে, হ্যাঁ রে ভাই, এখন মা কেমন আছে রে? সব খবর ভালো তো? হ্যাঁ দিদি, ভালো। মায়ের এক্ষুনি অপারেশন হলো, আর এখানকার ডাক্তারের দ্বারাই হচ্ছিল না বলে নতুন ডাক্তার এসেছিল। আর চিন্তার কোনো কারণ নেই, ডাক্তারবাবু বললেন উনি এখন বিপদমুক্ত আছেন। অপারেশন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। পেটের যন্ত্রণার জন্য অপারেশন কিসের? তারা কথা বলছিল, তখনই ওটি থেকে তুলিকা বের হলে জেসিকা তুলিকাকে দেখে অবাক হয়ে যায়। আসলে যে তুলিকা তার মাকে বাঁচানোর কথাই বলছিল, এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। আর এদিকে তুলিকাও জানতো না যে পেশেন্টটি আসলেই জেসিকার মা ছিল। তাই সে বলে, তাহলে ম্যাডাম, বাড়ির কাজ করেই অপারেশন থিয়েটারে এলে ভালো হতো বলুন। জেসিকা নিজের ভুল বুঝতে পারে এবং সে তুলিকার কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তুলিকাও তাকে ক্ষমা করে দেয়। এখন জেসিকা একাই বাড়ির সমস্ত কাজকর্ম করত। মায়াদেবীও নিজের ভুল বুঝতে পেরে বাড়িতে দুটো কাজের লোক নিয়োগ করে। তুলিকা জেসিকাকে তার ডাক্তারি পড়াশোনায় সাহায্য করতে থাকে। কয়েক বছর পর জেসিকাও একজন ডাক্তারে পরিণত হয়। দুই ডাক্তারি বৌমাকে নিয়ে মায়াদেবীর গর্বে শেষ ছিল না। তারা সকলেই এভাবে হাসি খুশি জীবন কাটাতে থাকে।